বন্ধুরা, আজকে তোমাদের সুকুমার রায়ের একটা হাসির গল্প শোনাবো। গ্রামের এক পণ্ডিত মশাই কলুর বাড়ি তেল কিনতে গিয়ে কেমন বোকা বনে গিয়েছিল সেটাই দেখাবো আজকের গল্পের মাধ্যমে। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। পণ্ডিত মশাই ভট্টাচার্যী বামুন, সাদাসিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার সরিষার তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে। কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলেছে চলেছে আর ঘণ্টিটা ঘুরছে, আর সরিষা পিষে তা থেকে তেল বেরোচ্ছে, আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হলো। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এটা তো ভারী চমৎকার ব্যাপার। কলুকে জিজ্ঞাসা করলেন, ওহে কলুর পো, ও জিনিসটা কি হে? কলু বলল, গে, ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, আরে, এটা কি রকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি? কলুকে আবার জিজ্ঞেস করলেন, তা ঘানি ফল হয় না? কলু বলল, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন। তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে তারপর বললেন, তা তেল কি করে হয়? কলু বলল, হ্যাঁ, ওইখানে সরিষা দেয়, আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। এবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন, হো, বুঝেছি বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন, এমন সময় হঠাৎ তার মনে আর একটা খটকা লাগলো। আরে, গরুর গলায় ঘন্টা কেন? তিনি বললেন, ও কলুর পো, সবই তো বুঝলুম, কিন্তু এই গরুর গলায় ঘন্টা দেওয়ার অর্থ কি? ওতে কি তেল ঝাড়ানোর সুবিধা হয়? সব সময় তো আর গরুটার ওপরে চোখ রাখতে পারি নে, তাই ঘন্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয়, আমিও টের পেয়ে তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি। তিনি বাড়ি যাচ্ছেন আর শুধুই ভাবছেন, কলুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই না খেলিয়েছে। গরুটার আর ফাঁকি দেওয়ার জো নেই, একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে, আর কলুর পো তেড়ে উঠেছে। এই রকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা, গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে, তাহলেও তো ঘন্টা বাজবে। তখন কলুর পো টের পাবে কি করে? ভট্টাচার্যী মশাইয়ের ভারী ভাবনা হলো। গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয়। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন। গিয়ে বললেন, ও হে কলুর পো, কই গেলি? এই তো এই তো, হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘন্টার কথাটা বললে না, ওটার মধ্যে একটা মস্ত গলদ থেকে গেছে। গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায়, তাহলে কি করবে? কলু বিরক্ত হয়ে বললে, আর ফাঁকি দিয়ে আবার ঘন্টা বাজাবে কি রকম?
পণ্ডিত মশাই বললেন, মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টা বাজবে, কিন্তু ঘানি তো চলবে না, তখন কি করবে? কলু তখন গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায় শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? সে আপনার টোলে যায়নি, শাস্ত্র পড়েনি, আর গরুর মাথায় অত মতলব খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও তো বটে, মূর্খ গরুটা ন্যায় শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দ আছে। এই ভেবে পণ্ডিত মশাই আবার গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। পণ্ডিতের বুদ্ধি। সেবার বোধিসত্ত্ব জন্মেছেন এক ব্যবসায়ীর ঘরে, নাম পণ্ডিত। বাবার বয়স হলে বোধি ব্যবসার হাল ধরেন। সৎ স্বভাব আচরণের গুণে তার দিব্যি চলছিল। একবার হলো কি, ওই রাজ্যেরই আর একজন ব্যবসায়ী, নাম অতি পণ্ডিত, সে এসে পণ্ডিতকে বলল, পণ্ডিত, তুমি একা একা ব্যবসা করে যা আয় করো তার চেয়ে অনেক বেশি আয় হবে যদি আমরা মিলিতভাবে ব্যবসা করি। এতে শক্তি বেশি, লাভও বেশি। কথাটা মন্দ নয়। একা ব্যবসা করায় ঝুঁকি অনেক, দুজনে একসঙ্গে থাকলে মনের জোরও বেশি হবে। বোধিসত্ত্ব রাজি হয়ে গেলেন। তারপর একদিন দুজনে মিলে বহু মালপত্র, গাড়ি, লোক লস্কর নিয়ে বহু দূরে বাণিজ্য করতে চলে গেলেন। ব্যবসা ভালোই হলো। বিক্রির সমস্ত টাকা পয়সা রাখা ছিল অতি পণ্ডিতের কাছে। বাণিজ্য সেরে ফিরে এসে পণ্ডিত গেলেন অতি পণ্ডিতের বাড়ি টাকা পয়সার হিসেব নিতে। প্রথমে অতি পণ্ডিত পণ্ডিতের মূল ধনের অঙ্ক ফেরত দিয়ে দিল। তারপর মোট মুনাফার 3 ভাগের 1 ভাগ দিল বোধিসত্ত্বকে। পণ্ডিত রূপী বোধিসত্ত্ব জানতে চাইলেন, 1 ভাগ কেন? অতি পণ্ডিত বলে ওঠে, 1 ভাগ এই জন্য যে তুমি শুধু পণ্ডিত বলে, 2 ভাগ আমার এই জন্য যে আমি অতি পণ্ডিত বলে। অতি পণ্ডিত নাম হয়েছে কেন নিশ্চয়ই জানো, অনেক বেশি বুদ্ধিধরী বলেই না আমার নাম অতি পণ্ডিত। পণ্ডিত এই তত্ত্ব মানতে চাইলেন না, বললেন, বাণিজ্যের শর্ত ছিল আমরা দুজনে একসাথে যাব, ব্যবসা করব, ব্যবসার জন্য যা মালপত্র দুজনেরই সমান সমান থাকবে, আর ছিলও তাই। সমস্ত মালপত্র বিক্রিও হয়ে গেছে, সুতরাং যা লাভ হবে সমান সমান, অতএব যা লাভ হয়েছে তার অর্ধেক দাও। অতি পণ্ডিত বললেন, এ তো ভারী জ্বালা, তবে চলো রাজার কাছে, রাজা বিচার করে দেবেন। পণ্ডিত বড় না অতি পণ্ডিত বড়? যে বড় হবে, যার বুদ্ধি বেশি হবে, সেই তো ভাগ বেশি পাবে। অতি পণ্ডিত ভয় দেখানোর ভঙ্গিতে বলতে থাকলো, পণ্ডিত আর অতি পণ্ডিত যদি সমান হতো তাহলে তো দুজনেরই নাম পণ্ডিত অথবা অতি পণ্ডিত হতে পারত। চলো না রাজামশাই, তোমার মূর্খামির জন্য আবার পুরোটাই আমাকে দিয়ে দেবে। বোধিসত্ত্ব এইসব শুনে এক বিন্দুও ঘাবড়ালেন না, বললেন, বেশ চলো। খানিক এগোতেই মস্ত একটা গাছ দেখিয়ে অতি পণ্ডিত বলল, এই গাছে গাছ দেবতা থাকেন, রাজার কাছে যাবার আগে গাছ দেবতার কাছেও বিচার চাওয়া যেতেই পারে, চাইবে নাকি? বোধিসত্ত্ব তো সরলমতি, সুতরাং অতি পণ্ডিত যা বলছে একবার পরখ করে দেখা যেতে পারে। আর পণ্ডিত তো কখনো কাউকে কোনোদিনও ঠকায়নি, সুতরাং সে বৃক্ষই হোক অথবা রাজাই হোক, বিচার সঠিক করে দেবেই। পণ্ডিত রূপী বোধিসত্ত্ব বললেন, এই গাছ দেবতার প্রতি তোমারও আস্থা থাকলে আমারও আস্থা আছে, চলো, সুবিচার তিনিই করতে পারবে। দুজনেই গাছের কাছে গিয়ে হাত জোর করে প্রণাম করল। অতি পণ্ডিতই বলল, গাছ দেবতা, আমার তোমার কাছে বিচার প্রার্থী। কে বিষয়ে বলো? গাছ দেবতা অবিকল মানুষের গলায় বলে উঠল। অতি পণ্ডিত তখন বিস্তারিত বলল। সব শুনে টুনে গাছ দেবতা রায় জানালো, দেশে মানুষে মানুষে অনেক তফাৎ আছে,
একটা মানুষকে বিবেচনা করতে হয় তার জ্ঞান, বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতিত্বের নিরিখে। আর তা বিবেচনা করেই দেশের রাজা পণ্ডিত, অতি পণ্ডিত উপাধি দিয়েছেন। অতি পণ্ডিত অবশ্যই পণ্ডিতের চেয়ে বড়, জ্ঞানে গরিমায় বড়। অতএব জ্ঞান গরিমার সম্মান তো দিতেই হবে। এক্ষেত্রে অতি পণ্ডিত ঠিকই করেছে। লাভের 2 ভাগ তার প্রাপ্য, 1 ভাগ পণ্ডিতের। এই রায় শুনে স্বভাবতই অতি পণ্ডিত উল্লসিত। দেখলে পণ্ডিত, দেবতাও যা বলেছেন আমিও তাই বলছি। রাজার কাছে গেলে তিনিও তাই বলবেন। সুতরাং চলো, তোমার জন্য যা ভাগ রেখেছি তা নিয়ে বাড়ি ফিরে যাও। পণ্ডিতের কাছে এই রায় ভালো ঠেকেনি। মনের ভিতরে খুব রাগও হচ্ছে। মন বলছে অতি পণ্ডিত কোথাও কিছু একটা চালাকি করছে, কিন্তু এই চালাকিটা সে ধরতে পারছে না। অতি পণ্ডিতের সঙ্গে পা বাড়াতে যাবে, অমনি চোখে পড়ল একজন উনুনে কি সব রান্না করছে। ব্যাস, সঙ্গে সঙ্গে বোধিসত্ত্ব এক ছুটে সেখানে গিয়ে উনুন থেকে জ্বলন্ত একটা কাঠ নিয়ে এসে ছুঁড়ে মারলেন গাছটার কোটরে। গাছটা অতি প্রাচীন, শুকনো হয়ে এসেছিল। কোটরে আগুন লেগে গেল তৎক্ষণাৎ, আর সাথে সাথে শোনা গেল একটা আর্ত চিৎকার। আরে কি কাণ্ড! কোটর থেকে বেরিয়ে এলো আধপোড়া এক বৃদ্ধ মানুষ। সাদা চুল সব পুড়ে গেছে, আগুনে ঝলসে গেছে গোটা শরীর। চেনাই যাচ্ছে না বুড়োটাকে। আসলে এই বুড়ো হলো অতি পণ্ডিতের বাবা। অতি পণ্ডিত আগে থেকেই শিখিয়ে বাবাকে ওই কোটরে বসিয়ে রেখেছিল। কোটরটা এমনই যে একজন মানুষ তার ভেতরে বসে থাকলেও তাকে দেখা যাবে না। অতি পণ্ডিত এই সুযোগটাই নিয়েছিল, কিন্তু বুঝতে পারেনি যে বিচারের রায় শুনে পণ্ডিত এমন হিতাহিত জ্ঞান হারিয়ে জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারবে কোটরে। ফলে যা হওয়ার তাই হলো। রাজার কাছে আর যেতে হলো না। অতি পণ্ডিত অর্ধেক লাভই দিয়ে দিল পণ্ডিত রূপী বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব আর অতি পণ্ডিতের ছায়া মারায়নি। হিসেব নিকেশ যে এভাবে হবে অতি পণ্ডিত তা ভাবতেই পারেনি। তাহলে বাচ্চারা, আজকের গল্প থেকে কি শিখলাম? শিখলাম যে ধর্মের কল বাতাসে নড়ে। কাউকে ঠকাতে চাইলে সে নিজেই ঠকে, নিজেরই ক্ষতি হয়। তাই কাউকে ঠকানো উচিত নয়। Thank you.